আপা গো আপা, ও আপা, কি স্বাদের তরকারি রাঁধছেন? কয়বার ভাঙ্গা চলে যায় আবার ফিরাইছি। ও, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। ভাঙা গড়ার খেলায় বাংলাদেশের প্রধান তিন নদী পদ্মা, মেঘনা, যমুনা। ভাঙনের খেলায় আগ্রাসী নদী যেমন কেড়ে নেয় জনপদের পর জনপদ, তেমনি তার বুকে আগলে রাখা পলি জমিয়ে জমিয়ে তৈরি করে নতুন জনপদ। নদী ভাঙা, সংসার ভাঙা মানুষজন আবার নতুন স্বপ্ন নিয়ে স্বপ্ন গড়ে, সংসার গড়ে, নতুন সেসব চরে। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি তেমনই এক চরে। সুখে দুঃখে চরের মানুষের জীবন কেমন কাটছে তাই আজ দেখব, আপনাদেরকেও দেখাবো। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ৭৬ নাম্বার নদী এই যমুনা। এর বয়স ২৩৯ বছর। প্রথমে ১৮৮২ সালের ভূমিকম্প এবং পরে ১৮৮৭ সালের ভয়াবহ বন্যায় ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গিয়ে পুরনো জেনাই নদী ব্রহ্মপুত্রের সঞ্চয়ে ভাগ বসিয়ে নতুন পরিচয়ে জন্ম নেয় মূলধারা যমুনা হিসেবে। এ নদীর উজানে গাইবান্ধা ও জামালপুর জেলা এবং ভাটিতে সিরাজগঞ্জ, পাবনা আর টাঙ্গাইল জেলা। জামালপুরের বাহাদুরাবাদ থেকে পদ্মার সাথে মিলন পর্যন্ত যমুনা পাড়ি দিয়েছে ২০৫ কিলোমিটার দীর্ঘ পথ। সিরাজগঞ্জের এনায়েতপুরের ভার্সিটি ঘাট থেকে নৌকা নিয়ে প্রায় আধ ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। বাংলাদেশে যত চরোৎপাদী নদী আছে, যমুনা তার মাঝে অন্যতম। যমুনার বুকে বিশাল বিশাল সব চর। দিগন্তজোড়া তাকালেই বুকের ভেতর খা খা করে ওঠে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি, এই চরটি পড়েছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার স্থল ইউনিয়নে। এই স্থল ইউনিয়নের বুক জুড়ে এত এত চর যে স্থানীয়রা একে স্থলচর ইউনিয়ন বলেও ডাকে। এই স্থলচর ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে ঘুরেই আজ দেখব চরের মানুষের জীবন ছবি। নদীমাতৃক বাংলাদেশে সবচেয়ে বেশি চর যমুনা নদীর বুকে। বর্ষা মৌসুমে উজান থেকে বিপুল আয়তনের পানির সাথে প্রতিদিন গড়ে প্রায় ১২ লক্ষ টন পলি বয়ে আনে যমুনা। পলি বয়ে আনার কারণেই স্বভাবগতভাবেই যমুনা পেয়েছে চরোৎপাদী নদীর পরিচয়। ভূতাত্ত্বিক সংজ্ঞায় নদীর গতিপ্রবাহে বা মোহনায় পলি সঞ্চায়নের ফলে গড়ে ওঠা ভূমিকেই বলা হয় চর। যমুনা তার চলার পথে গড়েছে প্রায় ৩৫০ ছোট বড় চর। এর মাঝে বড় মাপের চর আছে কমবেশি ৫৬টি। এসব চর গড়ে ৩ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত লম্বা। যমুনার তীরবর্তী এলাকায় যত ভূমি আছে তার ৯৯% কিন্তু
পলি জমে জমে গড়ে ওঠা সব চর। নাম তার হাসান। এই ঘোড়ার গাড়িটা তারই। নদীর ঘাট থেকে ঘোড়ার গাড়িতে করে মালামাল টানে, মানুষও টানে। ওর ঘোড়ার গাড়িতে করে গ্রাম ঘুরে দেখাবে কিনা প্রস্তাব দিতেই ভীষণ খুশি সে। আমিও এক লাফে চড়ে বসলাম তার গাড়িতে। আমাদের চেনা লোকালয় থেকে বহু দূরে প্রান্তিক এমন সব চর জনপদে, গ্রাম থেকে গ্রামে আন্তঃযোগাযোগ কিংবা দূরের শহরগঞ্জের উদ্দেশ্যে নদীর ঘাট পর্যন্ত যাতায়াতের বাহন কেবলই ঘোড়ার গাড়ি কিংবা মোটর সাইকেল। এগুলোও যদি না জোটে, পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। যেতে যেতে জানলাম হাসানের কথা। হাসান এই কিশোর বয়সে কাঁধে তুলে নিয়েছে সংসারের আয় রোজগারের দায়িত্ব। বাবা মা ওর ছোট 2 ভাই বোনকে নিয়ে কাজের তাগিদে থাকে দূরের গঞ্জে। বড় বোনের বিয়ে হয়েছে। বাবা মায়ের আর্থিক বোঝা কমানোর জন্য সে থাকে তার নানার বাড়িতে স্থলচরের নয়াপাড়া গ্রামে। নয়াপাড়া সহ স্থলচর ইউনিয়নে মোট 32টি গ্রাম আছে 9টি ওয়ার্ড জুড়ে। আপনার নাম কি? আমার নাম খোদেজা খাতুন। খোদেজা খাতুন। তো এটা তো আপনারই বাড়ি না? হ্যাঁ। তো আপনার কি আসল বাড়ি এখানে? না না, বাঙ্গা এসে তো বাড়ি নিয়েছি। ও মানে যে নদী যে ভাঙছে, ওই আখান থেকে ভেঙে গেছে, বাড়ি নিয়েছি এই মেদিনীপুর। এদিকে সবাই যে নদী ভাঙলে আবার আরেক জায়গায় এসে করে না? তাই করে। ও তাহলে তো অনেক কষ্টের ব্যাপার। কষ্টই তো। আবার যদি এই পর্যন্ত ভাঙে তো কই যাবেন? আবার আরেক জায়গায় এমন করেই কাটে। ও তো এই যে আপনাদের সংসারে আয় রোজগার কেমনে হয়? গরু পালি। গরু। আচ্ছা। ও চরের মাটি তো আবার ঘাস টাস হয়, গরু পালাটা মোটামুটি মনে হয় কিনে খাওয়ান লাগে। কিনেও খাওয়া লাগে? খেসারি মাসারি বনে মাসে খালি কিনে খাওয়ান লাগে, জমি জমা নাই। আচ্ছা। ওই ঘাস কিনে এখানে খাওয়াই। আচ্ছা, তাহলে গরু পালন করেন, ওই দুধ বিক্রি কইরা বা গরু বিক্রি কইরা খাওয়া দাওয়া খাওয়াই, নিজেরা খাই। আচ্ছা। আর এমনি ইয়া নাই, ফসল টসল? না, জমি জমা নাই, আবাদ করি না। ও আপনাদের তো জমি জমা নাই? জমি জমা ভেঙে গেছে। তো আপনার বাড়িতে কে কে আছে? ওই তো একটা ছেলে আর ছেলের বাপে আর আমি, 2টা মেয়ে বিয়ে দিছি। ও যাক। তো আপনার স্বামী কি করে? এই তো গরু ঘাস কাটে। ওই গরুরই কাজ? ছেলেও কাটে, বুড়া গেছে। হ্যাঁ, কাম কাজ না বেশি, ছেলেরাই করে। আচ্ছা, ছেলে ওই কাজ করে। তো এই যে এক জায়গায় ভাঙে আবার সেই যে গড়েন, আবার এখানে ভাঙলে আরেক জায়গায় যাবেন, এই জীবনটা ভালো লাগে? ভালো না লাগলে থাকা লাগে, কষ্ট করে থাকা লাগে। এই যেন কি জ্বর বৃষ্টি, এই যে ভাঙা ঘরের মধ্যে থাকি, এখন কি করবো? এমনি থাকতে হবে। হ্যাঁ, আমি গরু পাইলে খাই, এখন থাকা লাগে। তাহলে যে এক জায়গায় স্থায়ী হলে তাহলে সুবিধা ছিল। নদী যদি না ভাঙতো, ঘর সংসার এক জায়গায় থাকতো, তো শান্তি শান্তি ছিল। ভেঙে গেছে, বাড়ি ভেঙে গেছে, তো এখন অশান্তি বা থাকা লাগে। এই তো যখন জ্বর বৃষ্টি আইসে কি বা তুফান, কষ্ট করে থাকা লাগে। ব্যাগ মানুষের এই দশাই, চরের মানুষের শান্তি নাই। ও চরের সবারই একই দশা। একই দশা। চরের মানুষের জীবন আসলে এমনই। এই যে নদীর ভাঙা গড়ার খেলা, এই খেলার সাথে তাল মিলিয়েই তাদের একরকম ভাসমান জীবন। এখানে ভাঙলে আরেক জায়গায় যেতে হয়, সেখানে ভাঙলে অন্য জায়গায়। এভাবেই কাটে চরের মানুষের জীবন, যুগ যুগ ধরে এভাবেই কাটছে। আপা যাই তাহলে। থাকেন, ভালো থাকেন। খোদেজা আপার মতোই বাংলাদেশে নদী ভাঙনের ফলে প্রতি বছর গড়ে 1 থেকে 1.5 লক্ষেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত ও স্থানচ্যুত হয়। বেশিরভাগ চরের মানুষের যাযাবরের মতো জীবন চলে, ভাঙনের দোলা চলে।
ভাইয়ের নাম কি? মোহাম্মদ আনাল উদ্দিন সরকার। আইনাল উদ্দিন সরকার। তো ওই যে এই চরের গ্রামে আপনি কয় বছর ধরে থাকেন? এখানে আমি আইছি 3 বছর হলো। 3 বছর। আগে কই ছিলেন? আগে আসলাম ব্রাহ্মণ গ্রাম। আচ্ছা, পরে কি নদী ভাঙার জন্য আসতে হয়েছে? মানে নদীতে ভাঙছে দেখি আবার এখানে আইছি। ও, এটা হলো আমার বাপ দাদার দেশ। ও আচ্ছা। তো ভাই যে এখন কি ফসল হয়? এই যে দেখলাম সব বিরান ভূমি হয়ে আছে। এখন এই সমস্ত জমিতে ধুমসা হবো, পাট হবো, ধান হবো, তারপরে মানে যে ফসল বুনবেন সেইটাই হবো। আচ্ছা, এখন ওই যে চৈত্র বৈশাখ মাসে এখন ওই যে মনে হয় কিছু ফসল বুনছেন না? হ্যাঁ, এখন কোনটা হয়? বাউরা, তিল বাউরা। তিল হয়। বাউরা কি? মানে ওই তিল দিয়ে ধান দিয়ে মিশা ওইটা লোক। ও আচ্ছা, মানে মিক্স করে হ্যাঁ, ফসল হ্যাঁ, ফলান। এক খেতে তিলও হয় আবার ধানও হ্যাঁ, হয়। ধানও ও আচ্ছা আচ্ছা, ভালো তো। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে সদস্য 7 জন 8 জন। আচ্ছা, 8 জন। 2 ছেলে আছে, 2 মেয়ে আছে, হুম, বেটার বউ আছে, আচ্ছা, আমার গিন্নি আছে। গিন্নি আছে। ও তাহলে তো সুখের সংসার। হ্যাঁ। ভাই যে পানি ওঠে যখন, তখন সমস্যা হয় না? সমস্যা, বিরাট সমস্যা হয়, বিরাট সমস্যা। যাতায়াতেরও সমস্যা, যাতায়াত, যোগাযোগ বন্ধ থাকে, নৌকা দিয়ে চলাচল নৌকা করতে দিয়ে হয়। চলাচল করতে হয়, মানে বাইরে থেকেই ওঠা নাকি নৌকা। মানে জীবন চলে কেমনে তখন? জীবন চলে এখন আল্লাহ যেহালে চালায়, ওই হাজার হাজার শুকরিয়া। মানে এখন যেমন আপনারা এই যে চাষাবাদ করে খাইতেছেন, তো যখন পানি এসে জমি ডুবে যায় তখন তো আর এই চাষাবাদ থাকে না। ওই যে আমরা ঘরে তুলে নেই, ওই যে আগের ফসল যে ঘরে উঠে ওইটা দিয়ে চলে সারা বছর। ওটাই চালাই। আর আর কি কি কাজ আছে? আর তেমন কাজ নাই, কিছু নাই, গরু পালি। ও, গরু পালন আছে। আচ্ছা, গরু পালন কম বেশি সব বাড়িতেই আছে। সব বাড়িতে আছে। আচ্ছা, তো ওই যে এই ফসল টসল বেচা কেনা এগুলার জন্য তো সেই গঞ্জে যাওয়া লাগে না? ওই যে ইনাদপুর যাওয়া লাগে হাটে। আচ্ছা, এইখানে তো কেউ আসে না? না, এখানে আসে না। তো এই যে এত দূর এই যে যাইতে হয়, ঘোড়ার গাড়ি দিয়ে যান, কেউ হাইটা যান, এটা কষ্ট লাগে না? কষ্ট, কষ্ট, খুব কষ্ট। রাস্তাঘাট হইলে বা রাস্তাঘাট, এগুলা তো আপনাদের সুবিধা হইতো। রাস্তাঘাটের যোগাযোগ নাই, নদী পার হইতেই হয়। নদী পার হইতেই হয়। আচ্ছা, মানে নদীর বুকের চর তো, নদী ছাড়া উপায় নাই। খালি নদী আর নদী। নদী আর নদী। এই চতুর্দিকে খালি নদী দেখা যায় হ্যাঁ। বন্যা মাসে। আইনাল ভাইয়ের মুখে তো শুনলেন, চরের জীবনে আসলে কষ্টের কোনো হিসেব নেই। কেউ নদী ভাঙার কারণে ঘর সংসার গুটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, একরকম ভাসমান জীবন। কেউ আবার বর্ষাকালে বাড়িতেই পানিবন্দী হয়ে থাকেন, কেউ আবার জীবন জীবিকার তাগিদে যেটুকু ফসল ফলান বা গরুর দুধ উৎপাদন করেন সেটা বয়ে গঞ্জে নিয়ে যেতেও তাকে পাড়ি দিতে হয় দুর্গম পথ। এই যে যাতায়াতের কষ্ট, জীবনযাপনের কষ্ট, চরের মানুষের জীবনে এই কষ্ট যুগ যুগান্তর ধরে চলে আসছে। এই কষ্টের কি কোনো শেষ নেই? প্রশ্ন রেখে গেলাম। আইনাল ভাই, যাই তাহলে। ইনশাল্লাহ আবার আইছেন আফা। আচ্ছা, আসবনি ভাই। ভালো থাকেন। আচ্ছা, আপনারাও ভালো থাকেন। সন্তোষা গ্রামের খোদেজাপা কিংবা আইনাল ভাইয়ের মতো আটপৌরে জীবনের প্রান্তিকে মানুষেরা বারবার ধাক্কা খেয়েও বারবার একটু একটু করে স্বপ্ন সাজায়, সংসার সাজায়, শত অনিশ্চয়তার মাঝেও খুঁজে নিতে চায় বেঁচে থাকার সুখ। কাকা, আপনার বাড়িটা তো খুব সুন্দর, আমি তো না বলেই ঢুকে গেলাম আর মা অন্দরমহলে। এসে খুব খুশি হয়েছি মা। আচ্ছা, না না, কি জন্য আইছো মা? আমরা আমরা হলো কাকা এই যে বাংলাদেশের বিভিন্ন গ্রামে এই যে চরে এগুলা ঘুরে ঘুরা, এই যে চরের মানুষ কেমনে থাকে, সুখে থাকে না দুঃখে হ্যাঁ। থাকে, এগুলা ছবি তুলে মানুষের দেখাই, যে আপনাদের কষ্টটা যেন মানুষ দেখে, আবার কেমনে সুখে থাকেন কষ্টের মধ্যে সেটাও দেখে কিছু শিখে। হ্যাঁ, এই জন্য আসছি। তো এই যে চরের এই যে দেখলাম মানুষের তো অনেক কষ্ট আছে, এই যে যাতায়াত কষ্ট, আবার নদী ভাঙে যায় আরেক জায়গায় গড়ে, এগুলাই কাকা দেখতেছি। ভালো। তা কাকার পরিবারে কে কে আছে, বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাড়িতে মনে করেন বেটার বউ আছে, এই যে মেয়ে আছে। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? আমার মেয়ে 5টা। 5টা মেয়ে, মাশাআল্লাহ। কি বিয়ে শাদী দিছেন সবাই রে? সবই বিয়ে। ও, আর ছেলে কয়টা? আর ছেলে 4টা। 4টা ছেলে? ও তো ছেলে সব বিয়ে করাইছেন? হ্যাঁ। আচ্ছা, এইটা মেয়ে।
আচ্ছা আর আধা থাকে ওই গ্রামে, আর আচ্ছা। 2টা থাকে চরে আশপাশেই থাকে। তো এই চরে কাকা আপনি কত বছর ধরে আছেন? প্রায় 40-45 বছর ধরে। 40-45 বছর? জি। ও তাহলে আগে আগে কি যে চরে যে এরকম যে যে নদী ভাঙে, বিরান চর, আবার কয়বার ভাঙ্গা চলে যায়, আবার ফিরাইছি। ও এই চরেই 4বার ফিরাইলাম। ও ওই ধরেছি 2বার, আর বসন্তপুরা ছিলাম ওখানে ভাঙ্গা 2বার গেছিলাম। আচ্ছা আমার কামই এই না, তাছাড়া মানে নদী নদী পয়সা পাতি তো নাই যে কামে জায়গা কিনবো শোনা আমরা, নদী ছাড়ে না, নদী ছাড়ে না। ছাড়ে না। মানে এই যে 40 বছর আগেও যেমন এই দৌড়াদৌড়ি ভাঙন, এই যে আবার গড়ান, এগুলো এখনো আছে এখন আছে একই রকম? মানে হ্যাঁ কম আর কি, পানির তরঙ্গটা একটু কমে গেছে। আচ্ছা পানির সুমিটা আগে তো থাকাই জানাই ও আগে ঢেউ, হ্যাঁ ঢেউ ছিল, এখন ওরম ঢেউ নাই। এরকম ঢেউ নাই। তো এই যে থাকেন যে কাকা, এই যে আমাদের কাছে তো ভালোই লাগে যে কি সুন্দর এই যে বাউ বাতাস আসে, খোলামেলা জায়গা, এগুলা ভালো লাগে। ভালো না খালি কি শহরের মধ্যে থাকি রে মা। তাই তো যদি কই যে শহরে আপনারা বাড়ি করে দিমু, যাবেন? শহরে তো ভালো থাকে না। ভালো থাকে না? এনেই ভালো না, এই তো এনে শান্তি আছে, শান্তি। কষ্ট থাকলেও শান্তি আছে না? হ্যাঁ। ওরে বাবা কি আনছেন আবার? বাহ, মুড়ি, আবার পেঁয়াজ, কাঁচা মরিচ, আবার এই যে সুগন্ধ আসতেছে, সরিষার তেল মাখছেন নাকি? হ্যাঁ। বাবা কাকা নেন। আমার দাঁত নাই শোনা, আমি খাইতে পারি না। ও দাঁত পড়ে গেছে? দাঁত পড়ে গেছে। আরে দাঁত পড়ে গেছে দেখে মুড়ি খাইতে পারেন না। নেন আপা নেন। কাকা একটু খাইতে পারেন না? না আমিও সাবান পারি না শোনা, ও। দাঁত নাই। সরিষার তেলের ঝাঁজটা তো অনেক সুন্দর। আরে মা তেল না, নতুন করে কেবল ভাঙানো হয়েছি আমি। ও ভাঙায় আনছেন? জি। এই তো খাটে জিনিসের স্বাদই আলাদা। হ্যাঁ আপা হ্যাঁ। একটু যাই, আমার সংসারে কাজ আছে। কাজ আছে? আচ্ছা একটু মুড়ি নিয়ে যান তাহলে। আচ্ছা ধন্যবাদ, আপনি মুড়ি মাখায় নিয়ে আসছেন। চরের জীবনে কষ্টের কিন্তু সীমা নেই, তবুও কষ্টকে জয় করেই তারা জীবনের সুখ খুঁজে নেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই চরের জীবনের টানাপোড়েনের সংসারের মাঝেও আতিথেয়তার আন্তরিকতাটুকু 100 ভাগ আছে। দেখুন সাধ্যের মধ্যে যা আছে তাই দিয়ে মনটা খুলে আমাকে আপ্যায়ন করছেন তারা। এটাই বাংলাদেশের ঐতিহ্য। স্থল ইউনিয়নের গ্রামগুলোর কোনোটা পরস্পরের কাছাকাছি, আবার কিছু কিছু গ্রাম একটি আরেকটির চেয়ে বহু দূরে। বিরান চর পাড়ি দিয়ে যেতে হয় ঘোড়ার গাড়িতে চেপে। হাসান আমাকে এবার নিয়ে যাচ্ছে তেমনই দূরের এক গ্রামে। ইতোমধ্যেই হাসানের কাছে ঘোড়ার গাড়ি চালানোর কৌশল আমি শিখে নিয়েছি। আমরা সবাই জানি চেষ্টা করলে কোনো কাজই কঠিন নয়, তবে সত্যি বলছি অভ্যাস না থাকলে ঘোড়ার গাড়ি চালানোর এই কাজটা কিন্তু এত সহজও নয়। কঠিন এই কাজটা যখন সত্যিই আয়ত্তে নিতে পেরেছি, সেটা বুঝেই আমার গাড়োয়ান ওস্তাদ হাসান আমার হাতে সঁপে দিল ঘোড়ার লাগাম। লাগাম হাঁকে ঘোড়া ছোটাতেই আমি যেন ডুবে গেলাম অন্য এক ভাবনায়, যেন হারিয়ে গেলাম অন্য এক জগতে। নিজেকে কখনো মনে হচ্ছে চেঙ্গিস খান, কখনো মনে হচ্ছে মোঘল সম্রাটের সেনাপতি মানসিংহ। ঘোড়ার গাড়ি দাপিয়ে, যুদ্ধের দামামা বাজিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে যেন যাচ্ছি নতুন কোনো রাজ্য জয় করতে।
ঘোর লাগা অনুভূতিতে ঘোড়ার গাড়ি চালিয়ে সত্যিই যেন চলে এলাম নতুন এক রাজ্যে। এখানে চরের জীবন অন্যরকম। এ গ্রামের নাম ছোট চৌহালি। নদীর ঘাটে যেখানে নেমেছিলাম সেটা ছিল স্থল ইউনিয়নের পশ্চিম প্রান্তে মালিপাড়া গ্রাম। আর এই ছোট চৌহালি গ্রামের অবস্থান স্থল ইউনিয়নের একেবারে পূর্ব প্রান্তে। মাঝে পার হতে হয়েছে বেশ কয়েকটি গ্রামের সীমানা। গ্রামে কোনো ফেরিওয়ালা এলে সাধারণত শিশুরা ছুটে আসে, কিন্তু চরের এসব গ্রামে হরেক মালের এমন ফেরিওয়ালা এলে শিশুদের চেয়ে দলে দলে বেশি ছুটে আসতে দেখা যায় মা বোন গৃহিণীদের। এখানে তো আর গৃহস্থালী সংসারের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কেনার জন্য নিউ মার্কেট বা গাউসিয়া নেই, কিংবা চাইলেই চরের নদীর দুর্গম পথ পেরিয়ে নারীদের গঞ্জে যাবার সুযোগও নেই। সপ্তাহে 1-2 দিন ফেরিওয়ালা ভাড়ে করে যা নিয়ে আসেন সেটাই দেখে শুনে পছন্দমতো জিনিস কেনার একমাত্র ভরসা তাদের। ছোট চৌহালি গ্রামের ঘরবাড়িগুলো বেশ ছিমছাম আর পরিপাটি। অনেকটা সচ্ছলতার ছাপ দেখে বোঝা যাচ্ছে এ গ্রামের মানুষ অনেকটা স্থিতিশীল পরিবেশেই সাজিয়ে নিয়েছেন সংসার। এই আপনার ক্ষেতেরই তো না গম? হ্যাঁ, খেতে গম। এখানে কোনটা কি গম বেশি হয় নাকি ধান বেশি হয়? এটা তো করা যায় না, আল্লাহ যদি দেয় তাহলে যদি ঠিক মতো মেঘ বৃষ্টি আল্লাহ দেয় তাহলে সে আবার ভালো। মানে আপনারা বোনেন কোনটা বেশি? ধান বুনি, গম বুনি, পাটের বেশি বুনি, বেকি বুনি, সবই বোনেন? সবই বুনি, আল্লাহ যেটা দেয়। তো লাভ হয় কোনটা বেশি? লাভের মধ্যে ধান যদি 1-2 বিঘা ধান থাকে, আল্লাহ দেয়, পানি টানি যদি হয় ভালো, তাহলে তো ওইটাই লাভ হয়। আচ্ছা, এই যে গম বুনছি, গম তো হয় নাই, এই যে বাইরে মেহানুতে বাইরে নিতেছে, আর যদি ভালো হইলো না তাহলে মেশিনে ধরলাম নি, তাড়াতাড়ি হয়ে গেল। মানে গম এবার একটু চিটা হয়েছে দেখা এরকম বাড়ি দিয়ে ই করতে হইতেছে। দেখি আমি একটু করে দিই আপনারে। পিঠামু খালি না? হ্যাঁ, এদিক দিয়া না এদিক দিয়া? এতেই পাশে মোটা দিক দিয়া না? আচ্ছা, আমারে একটু মজুরি দিয়ে দিয়ে না। বেরোইতেছে ধান গম? বাপরে বাপ, পরে বাড়ি দিয়ে যে উপরের এগুলো সরাইলে নিচ দিয়ে বেরোয় না? পরে ঝাড়েন না, কুলা দিয়ে উড়ানো লাগবে, ওই ধানের মতোই কাজ না? ভালোই তো ওজন এটার। কতক্ষণ বাইরানো লাগে? কেমনে বুঝবেন যে সব হয়ে গেছে? আরে বাপরে বাপ, ভালোই তো পরিশ্রম লাগে। ইসাপা, এটা তো অনেক পরিশ্রমের কাজ। হ্যাঁ, পরিশ্রমের কাজ এটা। পরিশ্রম করা লাগে। এই যে হাত দেখেন না কিরকম দেখি, ঠোসা পড়ে গেছে। আহারে, ঠোসা পড়ে গেছে না? বাইরে নিতে এরকম অনেক কষ্ট লাগে। কষ্ট, এই যে কষ্টের পরে যখন ফসলটা পান ভাল লাগে না? কষ্ট পরে ফসল পাইলে তো ভালোই, তাহলে তো ভীষণ ভালোই থাকে। এখন অল্প দেখা তার জন্য যে এত পরিশ্রম লাগতেছে। আচ্ছা,
যাক, আল্লাহর রহমতে আবার ভালো ফসল হবে। তখন আপনি কি ওই মেশিনে মারাই করবেন না? উফ, আপা আমি যাই। জান মেলা পরিশ্রম করলেন। না, আমি যে আপনার সাথে একটু হাত মিলাইলাম, এটা আমার অনেক শান্তি লাগলো। আপনার তো আর সাহায্য করে দিতে পারলাম না, এই যে একটু সময় দিলাম, এটাই আমার মনে শান্তি। ঘরের গোলায় ধান গমের মতো ফসল যেমন আছে, তেমনি বাড়ির আঙিনায় আম, আতা ফল, পেয়ারার মতো শখের ফলের গাছও আছে। চরের টানাপোড়েনের বৈরিতা খুব একটা প্রভাব ফেলেনি এই ছোট চৌহালি গ্রামে। পরিবেশ অনুকূল হোক বা প্রতিকূল, চাষাবাদের পাশাপাশি চরের মানুষের জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস গবাদি পশু পালন। এ গ্রামের প্রায় বাড়িতেই দেখা যাচ্ছে তার স্পষ্ট প্রতিফলন। আপা আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো মাছ কাটতেছেন, কি দিয়ে রান্নবেন গো? আলু দিয়ে রান্না করুন। আলু দিয়ে? হ্যাঁ। বসি একটু। তো আলু দিয়ে রান্নবেন? হ্যাঁ ওই যে দেশি আলু, গোল আলু? হ্যাঁ হ্যাঁ, ও, ওই আলু দিয়ে ঝোল রান্নবেন নাকি চচ্চড়ি? ঝোল রান্না করুন। ঝোল, তাহলে তো দারুণ স্বাদের খাবার হবে। টমাটম দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না। ওরে বাপরে, টমাটম দিয়ে শুটকি মাছ, এটা তো আরো স্বাদের খাবার। তো এই যে আবার চরে থাকেন, যে কেমন লাগে? বাপ মাছ জ্বরে বিয়ে দিছে, এখন ওবি খাওয়াই লাগবে, ধৈর্য সহ্য করে। বর্ষাকালে পানি ওঠে না? পানি উঠলে হেসুম কান্দা এসে। তাই? হ্যাঁ পানিটা যদি না উঠতো তাহলে আর সব ভালো ছিল। ভালোই ঠেকে। কেন ভালো থাকে? আমি এক জায়গায় চলাফেরা ভালো ঠেকে। মানে ওই যে খোলামেলা, খোলা এটার জন্য? এই জন্য ভালো ঠেকে। তা আপনার যে বাবার বাড়ি ওদিকে কি শহর এলাকা না ওদিকেও গ্রাম? নদীতে শহর এলাকা। যদি কই যে আপনারা শহরে নিয়ে রাখবো, এই গ্রাম ছেড়ে দিতে হবো, তাহলে? জামাই খেয়ে কোনখানে যাওয়া যাবে। এইটা হলো আসল কথা না? জামাই খেয়ে কোনে যাবো, হ্যাঁ। আবার কার কাছে থাকবো? তাই না? আরে সম্পত্তি এটি জামাই ফালাইয়া যাবেন না। না, যাক, তা আপনার সন্তান সন্ততি কয়জন? আল্লাহর মাল দুইটা। ওই যে একটা বিটি হনে আসছিল, আর আচ্ছা। একটা বেটা আছে। ও, তো আপা যাই তাহলে আজকে? আমি রামদি খাওয়া যায়নি। থাক, আরেকদিন খাবো নি। বাংলাদেশের প্রান্তিক গ্রামীণ জনপদের মানুষ আক্ষরিক অর্থেই বেশ সহজ সরল। ক্ষণিকের দেখায় নতুন অচেনা মানুষের প্রতিও তাদের আন্তরিকতার কোনো কমতি থাকে না। চরের গ্রাম জনপদে জীবনমান টেকসই রাখার জন্য চরবাসীরা তাদের জীবিকার অন্যতম ধারক বাহক গবাদি পশু পালনের প্রতি অসম্ভব যত্নশীল। চরের বিস্তীর্ণ বাথানভূমিতে তাজা ঘাস খেয়ে আর নদীর খোলা হাওয়ায় চরাঞ্চলের গবাদি পশুরা তুলনামূলকভাবে সুস্থ থাকে। বাংলাদেশের ব্রহ্মপুত্র যমুনা নদী প্রণালীর অববাহিকার চরাঞ্চলে, বিশেষ করে
কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের বাথানে কয়েক লাখের বেশি গবাদি পশু অর্থাৎ গরু, মহিষ, ঘোড়া, ছাগল ও ভেড়া লালিত পালিত হয়। দুধ, মাংস ও উপযোগিতার বাণিজ্যিক চাহিদা মিটিয়ে বাংলাদেশের চরাঞ্চলের বাথান সংস্কৃতি চরবাসীর জীবনে এনেছে চলনসই স্বাবলম্বিতা। (৭,২৯৪ বর্গ কিলোমিটার আয়তনের স্থল ইউনিয়নের ৩২টি গ্রাম জুড়ে আবাদি জমির পরিমাণ ১,৫৭০ হেক্টর। আবাদি জমির পলি উর্বর মাটিতে বিভিন্ন মৌসুমে ধান, পাট, গম, সরিষা, তিল, বাদাম, মসুর, মাসকলাই, আলু, আখ, ভুট্টা এসব নানান ফসল ফলে। ভুট্টার মৌসুমে স্থলচরের গ্রামে গ্রামে ভুট্টা ফলান কৃষকেরা। উন্নত হাইব্রিড জাতের ভুট্টা চাষ করলে চরের জমিতে হেক্টর প্রতি ভুট্টার ফলন পাওয়া যায় প্রায় ১০ থেকে ১২ মেট্রিক টন। ভুট্টা চাষে বর্তমানে বোরো ধানের চেয়ে ২.৫ থেকে ৩ গুণ বেশি লাভ হওয়ায় চরবাসী কৃষিজীবীরা ভীষণ উৎসাহ নিয়ে ব্যাপক হারে এর চাষ করছেন। বাণিজ্যিকভাবে উৎপাদিত ফসল ছাড়াও পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে বাড়ির ধারে, ঘরের আঙিনায় মা বোনেরা সযত্নে ফলান নানা রকম শাকসবজি। চরের পশ্চিম প্রান্ত আর পূর্ব প্রান্তের গ্রাম ঘুরে পড়ন্ত দুপুরে হানা দিলাম চরের দক্ষিণে। স্থলচরের দক্ষিণ প্রান্তের এই গ্রামের নাম বসন্তপুর। বসন্তপুর গ্রামের মানুষের জীবনকে বসন্ত ছুঁয়ে আছে কিনা জানি না, তবে মানুষের যত্নে গৃহপালিত পশু পাখির নিশ্চিন্ত জীবন দেখে মনে হচ্ছে ওদের জীবনে যেন ১২ মাসে বসন্ত লেগে আছে। মানুষের জীবনে সুখ আর দুঃখ এক আপেক্ষিক খেলা। কেউ অনেক ধন সম্পদ আর বিলাসিতার মাঝে থেকেও দুঃখ বিলাসকে আগলে রেখে সুখী নয়। আবার দারিদ্র্যের আলিঙ্গনে টানাপোড়েনের জীবনেও দুঃখকে জয় করে অনেকেই সুখী হয়। নদী মেখলা চরের গ্রামে গ্রামে আজ সারাদিন ঘুরে ঘুরে যা দেখলাম, চরের মানুষ শত বাধা বিপত্তির মাঝেও একটু সুখের সন্ধানেই চালিয়ে নিচ্ছেন তাদের জীবন তরী। এটা কি দিয়ে কি রান্না করেন গো আপা? মিষ্টি নাই আর চিংড়ি মাছ। ওফ, এই চিংড়ি কি নদীর চিংড়ি ছিল নাকি? এটা হাতে শুটকি। হাতে শুটকি বানাইছেন? ও বাবা, তো অনেক মজা হবে। আর কতক্ষণ লাগবো রান্না হইতে? আপনার খাওয়ার যে মজা, এই যে গ্রামগঞ্জে মা বোনের রান্না, এটার স্বাদ, মাটির চুলায় রান্না, এটার তো তুলনা হয় না। শহরে এই স্বাদ পাওয়া যায় না। এমনি আপনার কাজকর্ম কি? সংসার চলে কি দিয়ে? আয় কি? না কি দেয় থাকবে, পিন্ডা কাটা কামলা দিলি খাওয়া, না দিলি না খাওয়া। ওই যে দেখলাম অনেক বাড়িতে গরু বাছুর পালে। আমার বাগি নিজে নাই। বুঝছে, বাগি করলে নিয়মটা কি? সে কিনা দিব, খরচ হলো আপনার, বিক্রি করলে পরে অর্ধেক অর্ধেক। আচ্ছা, লাভ হবো, চালান আলা চালান। অসুখ বিসুখ হইলে পরে কই যান আপনারা? পশ্চিম পাশে, মানে নদী পার হয়ে সেই শহরে সদরে যাইতে হয়। মেয়েদের বাচ্চা কাচ্চা হয় ওই দিক যাইতে হয় না? তাহলে ওটা কষ্ট হয়ে যায় না? কষ্ট হবে না। অনেক সময় তো ঝুঁকি হয় জীবনের, অনেক মেয়ের অনেক সমস্যা থাকে।
তো এনে এই যে গ্রামের তো একটা হাসপাতাল হইলে ভালো হইতো নাকি? আপনারা যদি দেন হাসপাতাল ভালো তো হইতো ও বই না, আমরা তো এই যে আপনাদের কি অসুবিধা কি কষ্ট এগুলা তুলে ধরি, এখন সেটা দেখা যদি কর্তৃপক্ষ করে তো ভালো। হাসপাতাল যদি সরকার করে দেয় তাহলে তো আরো ভালো হবো। পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিবেন না? তাহলে তো আরো দুর্দান্ত স্বাদ হবে। আমি যে ছোচার মতো বসে আছি, আমার একটু দিবেন না? হ্যাঁ দিব না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাগার দিয়ে নেন, আজকে খাইয়েই যাব। এটা এই স্বাদ কোথাও পাবো না। হয়ে গেছে না পা? আমারে দিবেন? অল্প একটু দিন। ভাত দিবেন? দেন একটু। না 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 পা, আপনাদেরটা রাখেন, আমি খালি একটু অল্প অল্প খালি করবো। এতগুলা দিছেন, একটু হাত ধুই আপা। এখানে দেবো? হ্যাঁ এদিকে ধুই। ওই আপনাদের ঘরের খাবার আমি আগে খাই ফেললাম। হ্যাঁ এইটা বড় কথা, কার রিজিক কই আছে একমাত্র উপরওয়ালা জানে। হ্যাঁ বাবারে, ভাত তো গরম আর তরকারি তো গরম গরম একদম। একেবারে সাধারণ সব উপাদান দিয়ে কি যে জাদু দিয়ে ওনারা রান্না করেন, অসাধারণ স্বাদ হয়। হা হা হা। আপা গো আপা, ও আপা, কি স্বাদের তরকারি রাঁধছেন, খুব মজা হয়েছে। চরের জীবনকে যদি একটি ঘর ধরি, এখানকার নারীরা তাহলে সে ঘরের খুঁটি আর ছাউনি। হয়তো কেউ বউ হয়ে এসেছেন চরে, হয়তো কারো জন্ম বেড়ে ওঠাই মাটিতে। হাড় ভাঙা খাটুনি দিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, সমস্ত স্বপ্ন আশা ঢেলে জীবনের একটাই লক্ষ্য তাদের, সংসারকে পরম যত্নে আগলে রাখা। সাধারণত সপ্তাহে একদিন দূরের গঞ্জের বাজারে সংসারের সদাই করতে গেলেও প্রতিদিনের প্রয়োজনীয় টুকিটাকির জন্য গ্রামের এমন টং দোকানই চরের একমাত্র ভরসা। চরের মানুষের বিনোদন, আড্ডা বা জনসংযোগেরও একমাত্র জায়গা গ্রামের এসব টং দোকান। আপাতদৃষ্টিতে সচ্ছল বা অসচ্ছল যাই মনে হোক, নদীচরের প্রতিটি গ্রামে, প্রতিটি পরিবারে, প্রতিটি মানুষের জীবনে বৈরী পরিবেশে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ। প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই রচিত হয় নদীমাতৃক বাংলাদেশের চরের জীবন গল্প।
চরের জীবন বাংলাদেশের অন্যান্য জনপদের জীবন থেকে অনেকটা আলাদা। সে জীবনে পদে পদে প্রতিকূলতার সংগ্রাম যেমন আছে, ঠিক তেমনি আছে প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকার সুখ। সেই সুখ দুঃখের ছবি কিছুটা দেখে গেলাম। এই চরের মানুষের জীবনের সুখ দুঃখের ভাগ কিছুটা সঙ্গে করে নিয়ে গেলাম। এই অভিজ্ঞতাই জীবনকে সমৃদ্ধ করে, বারবার ফিরিয়ে আনে বাংলাদেশের প্রান্ত থেকে প্রত্যন্তে। প্রিয় দর্শক, আবার দেখা হবে বাংলাদেশের অন্য কোথাও, অন্য কোনো প্রান্তে। ভালো থাকুন সবাই।